একটা ল্যাপটপ। না, ল্যাপটপটি নতুন নয়, পুরনো, সেকেন্ড হ্যান্ড। কিন্তু সেই ল্যাপটপটাই একটি মেয়ের জীবনটাই পুরো বদলে দিয়েছিল এবং মেয়েটিকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। ভৌতিক পরিবেশ সৃষ্টি হয়েছিল সেই বাড়িতে, যেটা শুনলে বন্ধুরা আপনারা সকলেই শিউরে উঠবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আত্মা ও ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আত্মা ও ঈশ্বরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ঘটনাটি ঘটেছে সদ্য বিয়ে হওয়া একটি মেয়ের সাথে। মেয়েটির বাড়ি হলো মেদিনীপুরের একটি জায়গায়। মেয়েটির বিয়ে হয়েছে মোটামুটি ওই 1.5 মাস মতো হবে। তার বর চাকরির সূত্রে বাইরে থাকে এবং এই বিয়ের উপলক্ষে 1 মাসের জন্য ছুটি নিয়ে সে এসেছিল। আর তারপর যেদিন তার যাওয়ার কথা ছিল তার চাকরির স্থানে, তার 2 দিন আগে সে তার শ্বশুর বাড়িতে গিয়েছিল যে একদিন থাকবে, তারপর বাড়িতে এসে তার চাকরির জায়গায় সে যাবে। কিন্তু সেই দিন যাওয়ার পরে তার নিমন্ত্রণ আসে, মানে মেয়েটির নিমন্ত্রণ আসে তার মামা বাড়িতে, যে তোরা তো 1 মাস পরে বা 1.5 মাস পরে আসলি, তোরা আমাদের বাড়িতে আয়, একটু খাওয়া দাওয়া কর, তারপর চলে যাস। তো মেয়েটি এবং তার হাজবেন্ড তার মামা বাড়িতে গেল। কিন্তু সেখানে যাওয়ার পরে মেয়েটি তার মামার ল্যাপটপ দেখতে পেল। ল্যাপটপটা কিন্তু সেকেন্ড হ্যান্ড। মেয়েটি জানে তার মামার কাছে কোনো ল্যাপটপ নেই। আর যেহেতু মেয়েটির বাড়ি এবং মেয়েটির মামার বাড়ি খুব একটা দূরে নয়, তাই মেয়েটি কিন্তু মামাবাড়িতে বেশি থাকতো ছোটবেলা থেকেই। মামাবাড়ির প্রতি তার একটা ভালোবাসা আলাদাই ছিল। তাই মেয়েটি জানে মামারা কখন কি কেনে, সমস্ত কিছুই আর কি। তো মেয়েটি জানে যে তার মামা তো ল্যাপটপ কেনেনি, আর তার মামার যেহেতু অনেক খরচা হয়ে গেছে বিয়ের সময় এবং তার এখন অনেক কিছু সমস্যা আছে সামনে, ল্যাপটপ কিনতে সে কোনো মতেই পারবে না। তাই মেয়েটি কিন্তু তার মামির কাছে জিজ্ঞেস করেছিল যে ল্যাপটপটা কার আর কি, কারণ জানে তার মামার কোনো মতেই হতে পারে না। আর তার মামা কিন্তু সেই সময় বাড়িতে ছিল না। মেয়েটির বিয়ের 10 দিনের মধ্যেই তার মামা যেখানে আর কি কাজ করে সেখানে চলে গিয়েছিল। তখন মেয়েটির মামি জানায় যে এই ল্যাপটপটা তোর মামাকে তোর মামার এক বন্ধু দিয়েছে। তো বলছে মামার বন্ধু কোথায়, এখানকারই? বলছে না না, তোর মামা যেখানে কাজ করে, মেয়েটির মামা কিন্তু ব্যাঙ্গালোরে কাজ করে, হোটেলের কাজ আর কি। তাই বলছে যে ওখানকারই এক বন্ধু তোর মামাকে দিয়েছে ল্যাপটপটা। বলছে, তখন মেয়েটি বলছে এমনি এমনি দিয়ে দিল নাকি অল্প কিছু টাকা দিতে হয়েছে? বলছে না, পুরনো ল্যাপটপ, এমনি দিয়েছে। ওনার নাকি আরও ল্যাপটপ আছে বাড়িতে, তাই দরকার নেই, তাই এমনি তোর মামাকে ভালোবাসে। তো বলছে ঠিক আছে, তুই সিনেমা টিনেমা দেখিস তো দেখতে পারিস, ল্যাপটপটা নে। তোর মামা তারপরে ল্যাপটপটা বাড়িতে এনেছিল, কারণ মাঝে মাঝে ভাই বোন কিন্তু সেই ল্যাপটপে একটু কার্টুন দেখতে পারবে, তাই ডাউনলোড করেই অবশ্যই। যেহেতু মামির কাছে কিন্তু কোনো অ্যান্ড্রয়েড ফোন ছিল না, মামির কাছে, এটা কিন্তু রিসেন্ট ঘটনা, তবুও মামির কাছে কোনো অ্যান্ড্রয়েড ফোন নেই, ওই যে কিপ্যাড ফোনগুলো হয় সেই ফোনগুলো রয়েছে। তো যাই হোক, তখন মেয়েটি বলল যে ল্যাপটপে কিছু আছে, তোমরা দেখতে পারো। বলছে কার্টুন রয়েছে অল্প কটা, তোর ভাই বোনকে অতটা অভ্যেসও করাই না, মাঝে মাঝে একটু খুলে দেখি। তখন মেয়েটা বলে যে মামি, আমি কি ল্যাপটপটা নিয়ে যাব, তোমাকে কটা সিনেমা ডাউনলোড করে দেবো? তোমার কাছে তো ভালো কোনো ফোনও নেই, তুমি তো ইউটিউব কিছু দেখতেও পারো না, কটা সিনেমা ডাউনলোড করে এনে দিলে তুমি দেখতেও পারবে। তাহলে ল্যাপটপটা নিয়ে যাই, এরপর যবে আমি আসবো তখন ল্যাপটপটা সাথে করে নিয়ে আসবো। বলছে হ্যাঁ হ্যাঁ, তুই নিয়ে যা না, কোনো সমস্যা নেই। আর এই যে ল্যাপটপ কিন্তু ওর মামা এই যে মেয়েটির বিয়েতে এসেছিল, মানে বিয়ের 2 দিন আগে ব্যাঙ্গালোর থেকে এসেছিল, তখন কিন্তু ল্যাপটপটা নিয়ে এসেছিল। আর এই যে 1.5 মাস হয়ে গেছে ল্যাপটপটা তার মামা বাড়িতেই রয়েছে। কিন্তু প্রায় 15-20 দিনের মতো কিন্তু মেয়েটির মামা বাড়ির সকলে মেয়েটির বাড়িতে ছিল। আর সেই বাড়ি থেকেই কিন্তু তার মামা 10 দিনের মাথায় ব্যাঙ্গালোর চলে গেছে। যেহেতু মেয়েটি ছিল একমাত্র সন্তান, তো মেয়েটির বাড়িতে তেমন কেউ ছিল না মেয়েটি চলে আসার পরে। আর এদিকে মেয়েটির মা কান্নাকাটি করছে, মেয়েটির বাবা, সবাই খুব কষ্টে আছে। সেই কারণেই কিন্তু মেয়েটির মামিরা, তারপরে দিদা, সবাই কিন্তু সেই বাড়িতে ছিল আর কি। যেহেতু আগেই বললাম ওদের মামা বাড়ির সঙ্গে কিন্তু খুব ভালো একটা সম্পর্ক। তারপর তো 15-20 দিনের মধ্যেই তারা বাড়ি চলে গিয়েছিল। এর মাঝখানে কিন্তু মামাবাড়িতে অনেক ঘটনা ঘটেছে, সেটা আমি পরে বলছি। কিন্তু একটা কথা বলছি,
এই যে কথাবার্তাগুলো হচ্ছিল মেয়েটির সাথে তার মামির, তখন কিন্তু তার মামি একটা কথা বলেছিল যে রিসেন্ট না তোর ভাই বোনও এরকম ল্যাপটপ দেখতে চায় না। বলছে কেন ল্যাপটপ দেখতে চায় না? বলছে তোর বোন তো টাইমই পায় না, তোর বোনের আঁকার, নাচের, তারপরে গানের সমস্ত ক্লাস রয়েছে, নিজের টিউশন রয়েছে, মানে টিউশন পড়তে যায় আর কি, বাড়িতে অনেকে পড়াতে আসে, স্কুল রয়েছে, সমস্ত কিছু মিলিয়ে সে আর একদমই টাইম পায় না। কিন্তু তোর ভাই ল্যাপটপ এখন আর দেখতে চায় না, বলে যে ভয় লাগে। আমি জিজ্ঞেস করি যে কেন ভয় লাগে? বলছে না না, আমার ল্যাপটপ দেখতে ভালো লাগে না, আমার রাত্রে ঘুম হয় না। এইবার ওর মা কিন্তু ভেবেছে, মানে মামি ভেবেছে আর কি, যে হতেই পারে, কারণ যেহেতু ওদের কাছে কোনো অ্যান্ড্রয়েড ফোন নেই, কোনো অভ্যেস নেই কিছু দেখার, এই যে স্ক্রিনে এরকম দেখছে, মানে অনেকক্ষণ ধরে তাকিয়ে রয়েছে তার দিকে, আর তারপর হয়তো সেই কারণে রাত্রে ঘুম আসতে চাইছে না, এটা হতেই পারে, এটাই কিন্তু ভেবেছিল। এর আগেও কিন্তু অনেক কিছু ঘটনা ঘটেছে সেই মামা বাড়িতে, সেটা কিন্তু আমি পরে বলছি। যাই হোক, মেয়েটা কিন্তু ল্যাপটপ নিল, এবং যেহেতু ওই মেয়েটা এবং মেয়েটার মামা বাড়ি থেকে মেয়েটার শ্বশুর বাড়ি বাইকে করে মোটামুটি 1 ঘন্টা 10-15 মিনিটের মতো লাগবে, সেদিন রাত্রে খাওয়া দাওয়া করে একটু সকাল সকাল বেরিয়েছিল, মানে চলে আসছে আর কি মেয়েটা তার শ্বশুর বাড়িতে এবং ল্যাপটপটা নিয়ে। কিন্তু রাস্তায় 30-35 মিনিট মতো যাওয়ার পর না হঠাৎ করে বাইকটা খারাপ হয়ে গিয়েছিল। তখন কিন্তু ওই 9টা মতো বাজে, মোটামুটি 9:30-10টার মধ্যে তারা বাড়িতে পৌঁছে যাবে, সেইভাবে আর কি সকাল সকাল খাওয়া দাওয়া করে বেরিয়েছিল। কিন্তু তখন ওই রাত্রেবেলায় একটা জায়গায়, যেহেতু জায়গাটা না বেশি শহরও না আবার গ্রামও না, মফস্বল আর কি, মফস্বল মতো, কিন্তু একটা জায়গা যেখানে চারিপাশে মাঠ রয়েছে এবং অনেকটা বাঁশবাগান রয়েছে, মানে মোটামুটি ভৌতিক পরিবেশ বলা যায়, সেই জায়গায় গাড়িটা মানে হঠাৎ করে খারাপ হয়ে যায়। মেয়েটি বলে যে কি হলো, কি হয়েছে? বলছে কি হয়েছে বুঝতে পারছি না, গাড়িটা চলছে না, কারণ স্টার্ট নিচ্ছে না, হঠাৎ করে থেমে গেছে। বলছে তাই? তাহলে কি করবে এখন? আশেপাশে তো তেমন কিছু নেই, কোনো দোকানপাট নেই, কি করবে এখন? কিন্তু হঠাৎ করে দেখলো যে গাড়ির নাকি তেল ফুরিয়ে গেছে। গাড়িতে কিন্তু অনেকটাই তেল ছিল, অনেকটাই, কিন্তু এইটুকু আসার পরে গাড়ির তেল কিভাবে শেষ হয়ে গেল মেয়েটি এবং মেয়েটির হাজব্যান্ড, বিশেষ করে তার হাজব্যান্ড কিন্তু বুঝতে পারলো না, কারণ গাড়িতে কতটা তেল আছে মেয়েটির হাজব্যান্ড কিন্তু খুব ভালোভাবেই জানে। তারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু মনে হচ্ছে যে ওদের পাশেও আরেকজন আছে। এটা কিন্তু ছেলেটির মনে হয়নি, কারণ ওরা অত কিছু না মানে ভাবে না, এটা এগুলো সত্যি কথাই। যখন অনেক সমস্যা হয়ে যায়, যে সমস্যার সমাধান এখন আর করা যাচ্ছে না এবং তার চোখের সামনে সে দেখতে পারছে সমস্ত কিছু, তখন সে বিশ্বাস করে। এর আগে কিন্তু সত্যি তারা বিশ্বাস করতে চায় না। কিন্তু মেয়েটি বুঝতে পারছিল যে ওই জায়গায় তারা দুজন ছাড়া আরও কিন্তু কেউ একজন ওখানে আছে, কিন্তু তাকে স্বচক্ষে দেখা যাচ্ছে না। মেয়েটি অনুভব করতে পারছে এবং তার গাটা ছমছম করে উঠছে। প্রায় 15 মিনিটের মতো তারা দাঁড়িয়েছিল। এর মাঝখানে 2-1 জায়গায় ছেলেটির ফোন করাও হয়ে গেছে, তার বাবাকেও ফোন করেছে যে যদি আমি কিছুক্ষণের মধ্যে কোনো ব্যবস্থা করতে না পারি তাহলে কিন্তু তোমার বাড়িতে যে আরেকটা বাইক আছে এটা নিয়ে কিন্তু আসতে হবে, সাথে করে তেলও নিয়ে আসতে হবে। ছেলেটি চারিদিকে দেখছে, ম্যাপে দেখছে যে আশেপাশে কোথাও কোনো দোকান আছে কি না। এইভাবে খোঁজার পরেই ছেলেটি দেখতে পায় যে সামনে একটা দোকান রয়েছে। এবার বাইকটাকে ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে। তার স্ত্রী পিছনে রয়েছে, ল্যাপটপটা তার হাতে রয়েছে, হাতে মানে ঝোলানো নেই, যেহেতু তার হাজবেন্ড বলছে ল্যাপটপটা ভারী তো পড়ে গেলে কিন্তু ভেঙে যাবে, তুমি একটা কাজ করো বুকের কাছে ল্যাপটপটা নাও, মানে যাতে করে ঝুলে না থাকে আর কি। সেভাবে সে নিজের কাছে জড়িয়ে আর কি ল্যাপটপটাকে ধরেছে আর আস্তে আস্তে হাঁটছে, আর তার স্বামী পেছনে রয়েছে। কিন্তু হঠাৎ করে মনে হলো যে কেউ যেন তাকে জড়িয়ে ধরেছে সামনের দিক থেকেই, এবং খুব জোরে জড়িয়ে ধরেছে। যেমনভাবে ধরেছে, ওই মেয়েটি কিন্তু কোনো শ্বাস প্রশ্বাস নিতে পারছে না, তার খুবই কষ্ট হচ্ছে। মনে হচ্ছে কোনো শক্তিমান কেউ তাকে জড়িয়ে ধরেছে এবং তাকে আঘাত দেওয়ার চেষ্টা করছে। মেয়েটি না হঠাৎ করে চেঁচিয়ে উঠেছে। ল্যাপটপটা সে ফেলে দিত, এত কষ্ট হচ্ছে তার, কিন্তু সে 2 হাতটাকে সরাতে পারছে না, তার এতটা পরিমাণে কষ্ট হচ্ছে। সেই মুহূর্তে তার চিৎকার শুনে বাইকটা রেখে তার স্বামী পিছনে আসে আর বলে কি হয়েছে? বলছে আমি জানি না, কি হয়েছে বুঝতে পারছি না। কিন্তু যখন তার স্বামী তাকে ধরে, সেই মুহূর্তে কিন্তু সেই যে ভারী ভাবটা, সেই যে ওকে জড়িয়ে ধরেছিল কেউ, এটা কিন্তু সরে যায়, আর সে ল্যাপটপটা মানে হাতটাকে সরিয়ে ল্যাপটপটা এবার ঝুলিয়ে রাখে আর কি। বলে জানি না, আমার না খুব কষ্ট হচ্ছে। সে কিন্তু আর একবারও বলেনি যে আমার মনে হচ্ছিল
কেউ আমাকে জড়িয়ে ধরেছিল এবং আমাকে আঘাত দেওয়ার চেষ্টা করছিল, খুব জোরে জড়িয়ে ধরেছিল। সে শুধু বলল যে আসলে আমার না খুব কষ্ট হচ্ছে, মানে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে আর কি। হঠাৎ করে একটু শ্বাসকষ্টের মতো হয়ে গেল। মেয়েটি কিন্তু শুধু সেটাই বলল। ছেলেটি বলল যে ওই অনেক খাওয়া দাওয়া করে বেরিয়েছি তো, কষ্ট হয়ে গেছে তোমার, বুঝতে পারছি, একটুখানি চলো, বেশি দূর না এখান থেকে। তখন মেয়েটি আবার তার স্বামীর সাথে সাথে হাঁটতে লাগলো। একটু যাওয়ার পরেই সে দোকান চলে আসলো এবং দোকানে যথারীতি পেট্রোল আছে। কিন্তু যখন সে পেট্রোলটা ভরতে যায় তখনই দেখে যে বাইকে তো পেট্রোল আছে, হ্যাঁ অনেকটাই আছে। কিন্তু কি হয়েছিল তখন? চোখে কি ভুল দেখেছিল সে? আর এতটা রাস্তা, মানে এতটা বলতে মোটামুটি তো 15 মিনিটের মতো তারা হেঁটেছে। এই যে এতটা সময় তারা হেঁটে এসেছে, তাদের তো কষ্ট হয়েছে, তাহলে কি হলো হঠাৎ করে? সে তখন নিজেও খুব অবাক হয়ে গেছে, তবুও কাউকে কিছু বলেনি। পেট্রোলটা আবার ফেরত দিয়েছে এবং অন্য কিছু মানে খাবার কিছু কিনে বাইকে করে আবার তারা বাড়িতে চলে এসেছে। ল্যাপটপটাকে একটা নির্দিষ্ট জায়গায় রেখে তারা রাত্রে একটু কথাবার্তা বলে বাড়ির সঙ্গে ঘুমিয়ে পড়েছে। কিন্তু সেই রাত্রেবেলায়ও কিছু সমস্যা কিন্তু সেই বাড়িতে হয়েছিল। একটু আওয়াজ হয়েছিল, কান্নাকাটির আওয়াজও হয়েছিল এবং মাঝে মাঝে একটু নুপুরেরও আওয়াজ হয়েছে। কিন্তু ওরা অতটা ভ্রুক্ষেপ করেনি। পাশে জঙ্গল রয়েছে, হতে পারে কোনো পোকা আওয়াজ করছিল। এবং অনেক সময় কিন্তু বিড়াল বা কুকুরেও কাঁদলে এরকম কাদার আওয়াজ পাওয়া যায়। মনে হয় যেহেতু তারা ঘুমের মধ্যে ছিল অতটা বুঝতে পারেনি। পরের দিন বিকেলবেলায় কিন্তু তার হাজবেন্ড চলে যাবে। সারাদিন অনেক ব্যস্ত ছিল, সমস্ত কিছু গোছানো, যেহেতু অনেক দিন সে থেকে গেছে তাই সমস্ত কিছু গুছিয়ে রুটি করে তার স্বামীকে গুছিয়ে দিয়েছে। মোটামুটি সারাটা দিন কিন্তু খুব ব্যস্ততার মধ্যে গেছে। সেই দিন রাত্রেবেলায় যখন মেয়েটি ঘুমাবে আর কি, মেয়েটি না খুব ভয় ভয় লাগে। না, ওই ল্যাপটপের জন্য নয়, আসলে মেয়েটি এর আগে কোনোদিনও কিন্তু একা ঘুমোয়নি, কোনো দিনও না। ছোট্টবেলা থেকে মেয়েটি তার বাবা মার সঙ্গে ঘুমিয়েছে, কিন্তু যবে থেকে মেয়েটি বড় হয়েছে তখন থেকে কিন্তু মেয়েটি তার মায়ের সঙ্গে ঘুমিয়েছে। কারণ মায়ের সাথে তার এতটাই অ্যাটাচমেন্ট যে মা ছাড়া সে থাকতে পারতো না। অতএব তার একটা অভ্যেস রয়েছে বিয়ে হওয়া পর্যন্ত যে সে একা কোনোদিনও ঘুমোতে পারবে না। কারণ এর আগেও মামা বাড়িতে গেলে না একটা রুম তো ফাঁকা থাকতো, সেই রুমে ঘুমানোর চেষ্টা করতো। কারণ যার সঙ্গে তার আর কি বিয়ে হয়েছে সে কিন্তু তার অনেক বছরের প্রেমিক, তার সঙ্গে রাত জেগে কথাও বলতো। কিন্তু কথা বলা হয়ে গেলে সে কিন্তু আবার তার দিদার ঘরে চলে আসতো, কারণ সে একা থাকতে পারতো না। কারণ তার মনে হতো যে তার পাশে কেউ দাঁড়িয়ে রয়েছে। এটা হয়তো অনেকেরই মনে হয় যে লাইটটা অফ করলে কেউ একজন মাথার কাছে দাঁড়িয়ে রয়েছে বা পা ধরে টান মারছে। এটা কিন্তু সত্যি সবারই মনে হয়। সবার বলতে যারা আর কি সাহসী তাদের মনে হয় না, কিন্তু অনেকেরই মনে হয়। তো সেইভাবে মেয়েটি রাত্রেবেলা একা ঘুমোতে যাওয়ার আগে ভয় পাচ্ছে যে কি করবে এখন। আর বাড়িতে কাউকে বলতেও পারছে না যে আমি একা ঘুমোতে পারি না। বাড়িতে কিন্তু মেয়েটির শ্বশুর আর শাশুড়ি আর কিন্তু কেউ ছিল না, কারণ মেয়েটির স্বামীও সেই বাড়ির একমাত্রই সন্তান। মেয়েটির শ্বশুরবাড়ি দোতলা, নিচে কিন্তু বাথরুম সমস্ত কিছুই রয়েছে। আবার উপরে মেয়েটির যে রুমটা আছে সেই রুমের সাথে কিন্তু অ্যাটাচড বাথরুম রয়েছে। আর উপরে তাদের হচ্ছে 3টে রুম। একটা রুমে তার শ্বশুর শাশুড়ি থাকে আর নিচে 2টো রুম পুরো ফাঁকাই থাকে। আর মাঝখানে একটা রুম আছে যে রুমের থেকে কিন্তু ওই বাথরুমে আবার যাওয়া যায়। মানে হচ্ছে এই যে অ্যাটাচড বাথরুম রয়েছে মেয়েটির রুমের সঙ্গে, এই রুমের ভিতর থেকেও যাওয়া যায়। আবার যে মাঝখানে রুমটা রয়েছে যেখানে কেউ থাকে না, সেই রুমের থেকেও কিন্তু সেই বাথরুমে যাওয়া যায়। সেরকমভাবে সিস্টেমটা করা রয়েছে। এবার মেয়েটিকে কিন্তু প্রথম প্রথম বলে দিয়েছে তার শ্বশুর মশাই যে মা তুমি কিন্তু দরজাটা একটু খোলা রেখো, মানে ওই যে আরেকটা দরজা রয়েছে না মাঝখানের যে ঘরটায়, ওটা একটু খোলা রাখতে বলেছে। যেহেতু উপরে বাথরুমে আসে রাত্রেবেলায়, দিনের বেলায় নয়, কিন্তু রাত্রেবেলা মেইনলি অনেক বাড়ি কিন্তু তার শ্বশুরমশাইয়ের বাথরুমে আসতে হয়, তাই তাকে খোলা রাখতে বলেছে দরজা। তো সেই দিন যেদিন আর কি মেয়েটির স্বামী চলে গেছে সেদিনও কিন্তু মেয়েটির শ্বশুরমশাই মনে করিয়ে দিয়েছে, যেহেতু মেয়েটি কি না মাঝে মাঝে ভুলে যায়, যখন সে বাথরুমে যায় ওই দরজা তো বন্ধ করে দেয় বাথরুমে যাওয়ার সময়, আর যখন কাজ মিটে গেলে বেরিয়ে আসে তখন না ওই দরজা খুলতে আর মনে থাকে না। তাই মোটামুটি কিন্তু প্রায় দিনই মনে করিয়ে দেয় দরজাটা কিন্তু খোলা রেখো। সেই দিনও সে মনে করিয়ে দিয়েছে। কিন্তু যখন এসছে তখন মোটামুটি 11:30 মতো বাজে। কারণ মেয়েটির যে শ্বশুর মশাই তিনি কিন্তু অনেক রাত জেগে টিভি দেখতে পছন্দ করে। এই 11:30 মানে কিন্তু ওদের কাছে অনেকটা সকাল সকালই, কারণ 12:30টাও মাঝে মাঝে বেজে যায় মেয়েটির শ্বশুর মশাই টিভি দেখতে, এতটাই টিভির নেশা। এবং টিভি কিন্তু নিচে রয়েছে, নিচের তলায় টিভিটা থাকে।
যখন সে উপরে আসে, যদি তার বৌমাকে জেগে থাকতে দেখে তখন বলে, দরজা বন্ধ থাকলে আর কি বলে, দরজাটা খুলে দাও। আর এই মেয়েটি এখনও কিন্তু পড়াশোনা করছে, সে ডিএলএড করছে, ডিএলএড কিন্তু এখনও তার কমপ্লিট হয়নি। আর যেহেতু রিসেন্ট ঘটনা, তখন কিন্তু মেয়েটির ডিএলএডের পরীক্ষা ছিল, মানে মাত্র কয়েক মাস হয়েছে আর কি ঘটনাটা ঘটেছে। তো প্রায় কিন্তু মেয়েটির একটু রাত জেগে পড়াশোনাও করতে হয়। এখন তার হাজব্যান্ড চলে গেছে, মানে সে এখনও রাত জেগে পড়াশোনা করবে, কিন্তু সেই দিন না তার পড়তেও মন চাইছিল না, তার একটু ঘুমানোর প্রয়োজন ছিল, ঘুমোতে চাইছিল, কিন্তু তার এতটাই পরিমাণে ভয় লাগছিল একা ঘুমোতে, সে কাউকে বলতেও পারছিল না আর সে ঘুমোতেও পারছিল না। তাই যখন তার কোনো মতে ঘুম আসছিল না, তখন কিন্তু সে লাইটটাকে না অন করে রেখেছে। আর লাইট অন করার পরে তার কিন্তু সত্যি বলতে ঘুম হয়েছে সেই রাতে। কিন্তু পরের দিন তাকে তার শ্বশুরমশাই বলছে সকালবেলা খাওয়ার সময়, শ্বশুরমশাই কিন্তু তখনও অফিসে যায়, তিনি আর্মি অফিসার এবং আর্মিটার হয়ে যাওয়ার পরেও তিনি একটা অফিসে জব করছেন। তাই সকালবেলায় তিনি বেরিয়ে যাবেন খাওয়া দাওয়া করে, সেই সময় আর কি তিনি তার বৌমাকে বলছেন যে তোমার মনে হয় রাত্রেবেলা ভয় লাগে। এবার তখন আমি এটা বুঝতে পারছি না যে কি করে বুঝলো আমার ভয় লাগে, আমি তো বলিনি। বলছে আমার ভয় লাগে, তুমি কি করে জানলে বাবা? বলছে তোমার লাইট তো ঘরের অন ছিল, লাইট তো ঘরের অন রাখার কথা না, নিশ্চয়ই তুমি ভয় পেয়েছিলে। তখন মেয়েটি বুঝলো তার শ্বশুরমশাই যখন ঘরের থেকে বেরিয়ে এসছে রাত্রেবেলা বাথরুমে যাওয়ার জন্য, তখন তার ঘরের লাইট সে মানে জ্বালানো দেখতে পেয়েছে, তাই বলছে আর কি। তখন তার শ্বশুরমশাই তার স্ত্রীকে বলে যে শোনো, আজ থেকে কিন্তু তুমি ওর সাথে ঘুমোবে আর কি, কারণ ওর ভয় লাগে আর বাবু চলে গেছে, মানে একা ঘুমোতে পারছে না, ওকে কিন্তু দেখভাল করার দায়িত্ব আমার। ভালো কথা, তার শাশুড়ি মাও রাজি হয়ে গেছে কথাটা শুনে, বলছে ঠিক আছে রাত্রে আমি ঘুমোবো বৌমার সাথে। ল্যাপটপ কিন্তু মেরিরা ধরা হয়নি, ওই যে ল্যাপটপটা এনেছিল একটু নিজে সিনেমা দেখবে বা ডাউনলোড করে দেবে, এগুলো কিন্তু কিছুই তার করা হয়নি, কারণ সারাদিন সে ব্যস্ত রয়েছে। কারণ প্রথম প্রথম আসলে তো হঠাৎ করে আর সিনেমা দেখতে বসা যায় না বা নিজের কাজ নিয়ে বসা যায় না, কারণ বাড়িতে কোনো কাজ না থাকলেও কিন্তু ঘরের মধ্যে এভাবে কি বসে থাকা যায় না, সবসময় একটু কথাবার্তা বলতে হয়। তো ল্যাপটপ কিন্তু সারাদিনে একবারও সে ধরতে পারেনি, রাত্রেবেলায় আবার ঘুমোতে গেছে লাইটটা অফ করেই, যেহেতু তার শাশুড়ি মা তার পাশে রয়েছে আর কি। কিন্তু সেই দিন রাত্রেবেলায় হঠাৎ করে মেয়েটি পুরো চিৎকার করে ওঠে, এবং সেই চিৎকারটা কিন্তু অত জোরেও ছিল না, মানে মনে হলো মেয়েটি বলছে যে সত্যি আমার নিজেরও মনে হয়েছিল কেউ আমার চুল ধরে টান মেরেছে, আমি খুব আঘাত পেয়েছি, যে কারণে ঘুমের মধ্যেই আমি চিৎকার করে উঠেছিলাম। এবং সেই চিৎকার শুনে আমার শাশুড়ি মা মানে ঘুম থেকে উঠে গেছে আর বলছে কি হয়েছে কি হয়েছে। তখন আমি বললাম যে মা আমার মনে হলো কেউ যেন আমার চুল ধরে না টান মারলো। বলছে না না, তখন তার শাশুড়িমা বলছে না না তোমার হয়তো হাতে কোথাও লেগেছে, টান লেগেছে, তাই তুমি ব্যথা পেয়েছো। বলছে না মা তুমি দেখো আমার চুল তো খোপা করা ছিল, চুল আমার পুরো খোলা, চুল তো আমি খুলিনি, আর আমার খুব মানে ব্যথা করছে, এখনো মাথাটা পুরো টন টন করছে। বলছে না না চুল হয়তো কোনোভাবে খুলে গেছে আর তার হয়তো তোমার হাতেই টান লেগেছে, ঠিক আছে আসো চুলটাকে বেঁধে দিই। সেই রাত্রেবেলায় উঠে কিন্তু তার শাশুড়ি মা চুলটা বিনুনি করে দেয় যাতে করে আর না খুলতে পারে। তারপরে কিন্তু মেয়েটা ঘুমায়, কিন্তু মেয়েটার কিন্তু সেই রাত্রে ঠিকমতো ঘুম আসে না। মেয়েটা বলছে আমি সেই রাত্রে পুরো আতঙ্কের মধ্যে ছিলাম, কারণ কেন জানি না আমার খুব ভয় লাগছিল। আর মেয়েটির না বরাবরই না খুব ভয়, খুব ওর হার্টটা এতটাই দুর্বল যে সামান্য আওয়াজ হলেও কিন্তু কেঁপে কেঁপে ওঠে, প্রচণ্ড ভয় পায় মেয়েটা। এমনও অনেক সময় হয়েছে এর আগে, মেয়েটা তো আর মায়ের সঙ্গে ঘুমোতো, কিন্তু ওই যে পড়াশোনা করতো, কিন্তু সেই সময় রাত জাগতে হতো। যদি তার মা বাবা সবাই ঘুমিয়ে পড়তো, তখন কিন্তু মেয়েটার ওই রাত্রেবেলায় পড়তে পড়তে অনেক সমস্যা হতো। যেহেতু মেয়েটার বাড়ি কিন্তু একটু গ্রামাঞ্চলে ছিল, ছেলেটার মানে এই তার শ্বশুরবাড়ি কিন্তু মফস্বল এলাকায়, কিন্তু যেহেতু মেয়েটার বাড়ি একটু ভেতরের দিকে, মানে পুরোপুরি গ্রামও বলা যায় না কিন্তু একটু ভেতরে, তো সেই জায়গায় আশেপাশে অনেক জঙ্গল থাকতো, ওদের বাড়ির পাশেও কিন্তু অনেক মাঠ রয়েছে, জঙ্গল রয়েছে। মেয়েটা না খুব ভয় পেত, সব সময় মনে হতো যে ওর জানলার পাশে কেউ দাঁড়িয়ে রয়েছে, ও বই পড়ছে, আবার কেউ যেন ডাকছে। এমনও ভয় পেত যে ভগবানকে ডাকতেও বাধ্য হতো, বারবার করে শুধু ভগবানের নাম করতো যে রাম রাম রাম, এরকম করতো যে ঠাকুর কোনো সমস্যা হবে না তো। আর সেই সময় যদি কোনো একটা পাতা পড়তো বা কোনো কিছু পড়তো, ও সেরে সেরে উঠতো, মানে ভয় পেয়ে উঠতো। মানে বুঝতেই পারছেন তাহলে মেয়েটা কতটা পরিমাণে ভয় পায়। আর যেহেতু এরকম একটা কাণ্ড ঘটেছে ওর সাথে সেই রাত্রিবেলায়, তাই কিন্তু মেয়েটার সেই রাত্রে আর কোনো মতেই ঘুম আসেনি। সেই কথা কিন্তু তার শাশুড়ি মাকে সে বলতে পারেনি। তার শাশুড়ি মা কিন্তু খুব ভোরবেলায় ওঠে, মানে 4:30 5টার মধ্যেই উঠে যায়, যেহেতু তার শাশুড়ি মা এবং শ্বশুর মশাই সকালে হাঁটতে যায়, তারপর অনেক কাজ টাজ থাকে। মেয়েটি এখনো কিছু করে না,
টুকটাক একটু হেল্প করে বাড়িতে, আর তেমন কোনো কাজ নেই, কারণ বাড়িতে সমস্ত কাজ করে দেওয়ার জন্য কিন্তু সেই বাড়িতে একজন পরিচারিকা আছেন। সেই দিন কিন্তু মেয়েটা ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 9টা বাজিয়ে ফেলেছিল, যেহেতু রাত্রে ঘুম হয়নি তো। আর সকাল উঠে দেখে যে 9টা বেজে গেছে। মেয়েটার তো খুব খারাপ লাগছে, যেখানে মোটামুটি 7টা সাড়ে 7টার মধ্যে ওঠার দরকার, যেহেতু শাশুড়িমা কত সকালে ওঠে, আর সেখানে এত বেজে গেল। তবুও কেউ কিছু বললো না নিচে যাওয়ার পরে। কিন্তু সেই দিন থেকে মেয়েটির কেমন যেন একটু খারাপ লাগতে শুরু করলো, মানে শরীরটা খারাপ লাগতে শুরু করলো। ঠিক মতো হাঁটতে পারে না, মাঝে মাঝে মাথাটা ঘুরে যায়, আর মাঝে মাঝে মনে হয় হঠাৎ করে সে অন্ধকার দেখছে, এবং যখন তার ওই যে অন্ধকার লাগছে না, সেই মুহূর্তে সেই অন্ধকারের মধ্যেই কিছু একটা দেখতে পায়, কারো অবয়ব দেখতে পায়, কারো মুখমণ্ডলী দেখতে পায়, এবং সেটা খুবই ভয়ঙ্কর। যেহেতু অল্প সেকেন্ডের জন্য ব্যাপারটা আসে, তাই অতটা সে গুরুত্ব দেয় না। সে ভাবে হয়তো তার লো প্রেশার। সে বাড়িতেও কিন্তু সেদিন বলতে পারিনি যে এরকম তার সমস্যা হচ্ছে, যেহেতু প্রথম প্রথম তো স্বাভাবিকই, আপনারা অনেকেই বুঝবেন যে হঠাৎ করে সমস্ত কিছু বলা যায় না। কিন্তু সে তার স্বামীকে বলে, জানো তো আমার শরীরটা ভালো লাগছে না, খুব মাথা ঘোরাচ্ছে। তখন তার স্বামী তার বাবাকে এরকম ফোন করে বলে যে একটু দেখো না, ওর মনে হয় একটু সমস্যা হচ্ছে, বলতেও পারছে না। তার শ্বশুরমশাই না খুব ভালো, এসে ডাক্তারের কাছে নিয়ে যায়, কিন্তু দেখে প্রেশার সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু কেন এরকম হচ্ছে বুঝতে পারে না। সেদিন আবার রাত্রে তার শাশুড়ি মা ঘুমায়, কিন্তু সেই দিন নাকি মেয়েটা কেমন যেন গোঙাচ্ছিল। মেয়েটি কিন্তু বুঝতে পারেনি, বলছে সেদিন আমি বুঝতে পারিনি কি হচ্ছিল, কিন্তু আমি নাকি সারাটা রাত ঘুমিয়েছি এবং আমি খুব ভুলভাল বকেছি, এবং সেই কথার কোনো মানে ছিল না। আমার শাশুড়ি মা প্রায় আমাকে 2-3 বার করে ডেকেছে যে কি হয়েছে, তোমার কি হয়েছে। একবার আমার গায়ে কিন্তু কাঁথা, যে কাঁথা থাকে আর কি গায়ে দেওয়ার, এটা দিয়েও দিয়েছে। শাশুড়ি মা ভেবেছে হয়তো আমার শীত করছে সেই কারণে, কিন্তু তারপরেও কিন্তু আমার ওই কথা বলা নাকি কমেনি, এবং আমি সারাটা রাত ধরেই ভুলভাল বকে গেছি। পরের দিন সকালে শাশুড়ি মা বলে, তোমার কি হয়েছিল রাত্রেবেলা, শরীরটা কি খারাপ? বলছে, মা জানি না তো, আমার তো তেমন কিছু হয়নি, ওই মাথা ঘোরাচ্ছিল হালকা, আর তো কিছু না। বলছে, তাহলে এরকম করছিলে কেন, তুমি কি এরকম ঘুমের ঘোরে কথা বলো? বলছে, না কথা তো বলি না। এদিকে তার স্বামীও জানে তার স্ত্রী ঘুমের ঘোরে কখনোই কথা বলে না, এখনো পর্যন্ত তো বলেনি, তাহলে এরকম করছে কেন? তখন তার শাশুড়ি ভাবে নিশ্চয়ই তার বৌমার শরীরটা সত্যি অসুস্থ, দুর্বল শরীর, যে কারণে সে এরকম ঘুমের ঘোরে উল্টোপাল্টা বলছিল। তাকে ডাক্তারের কাছেও নিয়ে যায়, ভালো ডাক্তারের কাছে, কিন্তু ডাক্তার বলে তেমন কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, তবুও কিছু ওষুধ দিচ্ছি, খেতে পারো, ভিটামিন ওষুধ। মেয়েটি কিন্তু খায়, কিন্তু কোনোভাবেই ঠিক হয় না। একদিনই খেয়েছিল, তার পরের দিন তার শাশুড়ি মা ঘুমিয়েছে, সেই দিনও একই অবস্থা। একবার তো মেয়েটি সেই রাতে কিন্তু ঘুম থেকে উঠেছিল, ওঠার পর শাশুড়ি মাকে বলেছিল যে মা আমার না কিছু ভালো লাগছে না, এই ঘরে কি কেউ এসেছিল? বলছে, না কেউ তো আসেনি। কেন, কি হয়েছে? বলছে, আমার মনে হলো দরজা কেউ খুললো এবং এই ঘরের মধ্যে থেকে কেউ যেন পায়চারি করছিল, আমি বুঝতে পারলাম। বলছে, না না, তুমি মানে স্বপ্নের মধ্যে হয়তো উল্টোপাল্টা দেখেছো, কিছু হয়নি, তুমি ঘুমিয়ে পড়ো। কিন্তু তার পরের দিন শাশুড়ি মা বলছে হঠাৎ করে শাশুড়ি মার শরীরটা না ভালো লাগছে না, বলছে আমার না ঘাড়ে খুব যন্ত্রণা করছে, হয়তো তোমাদের যে গদি রয়েছে সেই গদিটা হয়তো একটু মোটা এবং খুব নরম, সেই কারণে হয়তো একটু সমস্যা হচ্ছে। এটা কিন্তু অনেকবার সে বলেছে। এই কথা শুনে কিন্তু মেয়েটি বোঝে যে তার শাশুড়ি মা হয়তো তার সঙ্গে আর ঘুমোতে চাইছে না। এখানে কিন্তু কোনো অন্যায় নেই, কারণ হয়তো সে তার স্বামীর সঙ্গে ঘুমোতে চাইছে, এটা তো হওয়াই স্বাভাবিক না। এখন থেকে যদি এরকম তার বৌমার পাশে সে ঘুমোয়, অনেক দিন ধরে যদি এরকম হয়, তাহলে তো তার একটা নিজেরই খারাপ লাগার বিষয়। মেয়েটি বুঝতে পারে, নিজের কষ্ট হলেও ভয় লাগলেও কিন্তু মেয়েটি বলে যে মা একটা কাজ করো, তুমি কিন্তু বাবার সাথে ঘুমিও, দরজা খোলা রেখো, কোনো সমস্যা হলে কিন্তু আমি অবশ্যই ডাকবো। সেই রাত্রেবেলায় মেয়েটির 2টো বেজে যায়, মেয়েটি ঘুমায় না, এতটাই আতঙ্কের মধ্যে থাকে সে। লাইট অন করে পড়তে লাগে, সে ভাবে আমি যদি বই পড়ি তাহলে তো সবাই ভাববে যে আমি পড়াশোনা করছি, তাই রাত জাগছি। কিন্তু জানেন, সে রাত জাগছে শুধুমাত্র তার ঘুম আসবে না বলে, ভয়ের কারণে। মানে ঘুম পাচ্ছে কিন্তু সে ঘুমোতে পারবে না, সে ভয় পাবে। আর তার মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যে সে ঘুমোলেই তার পাশে কেউ আসবে, তাকে আঘাত করার চেষ্টা করবে, নিশ্চয়ই ঘরের মধ্যে কেউ আছে। আর সেই দিন রাত্রেবেলায় কিন্তু সে আরেকটা কাজ করেছিল। রাত্রেবেলায় বই পড়ার আগে, মানে বই নিয়ে বসার আগে, সে কিন্তু ল্যাপটপটাকে, ওর যে শোকেস তার মধ্যে তো ল্যাপটপটা রাখা ছিল, কোনো কাজ করতে পারেনি, সে কিন্তু সেই ল্যাপটপটা বের করেছিল। সে ভেবেছিল বাড়িতে যেহেতু ওয়াইফাই আছে,
তাই ওয়াইফাই কানেক্ট করে সে একটু সিনেমা দেখবে। সে কিন্তু ল্যাপটপ খুলে ওয়াইফাই কানেক্ট করে ইউটিউবে একটা সিনেমাও দেখছিল না, শেষ করতে পারেনি কারণ তার ভালো লাগছিল না কিছু। তাই ল্যাপটপটাকে বন্ধ রেখে সে তার খাটের মধ্যে ল্যাপটপটা কিন্তু সেদিন রেখেছিল। খাটের মধ্যে ল্যাপটপটাকে রেখে সে তখন ওরকম বই পড়ছিল, তার ঘুম আসছিল না। তবুও সে ভাবছে যে 2টো তো বেজে গেছে প্রায়, এখন তার ঘুমোনো উচিত, না হলে সে কোনো মতেই সকালে উঠতে পারবে না। এবং যেহেতু তার মাথা যন্ত্রণা করছে, এখনও ঠিক হয়নি, আর এই রাত জাগলে আরও তো মাথা যন্ত্রণা বেড়ে যাবে। তাই কিন্তু সে অনেক সাহস নিয়ে লাইটটা অফ করে ঘুমিয়ে পড়েছিল। কিন্তু ঘুমিয়ে পড়লে কি হবে, সেই দিন হঠাৎ করে সিনেমাটা চালু হয়ে গিয়েছিল। এবং সে কিন্তু সেদিন অন্য বসন্ত বলে একটা সিনেমা আছে দেখবেন, আর্ট ফিল্ম বাংলা, সেই সিনেমাটা সে দেখছিল, পুরোপুরি শেষ করতে পারিনি। হঠাৎ করে সেই সিনেমাটা চালু হয়ে যায়। সে কিন্তু ল্যাপটপটাকে পুরো বন্ধ রেখেছিল, কিন্তু ল্যাপটপটা পুরো খোলা এবং ল্যাপটপে সেই সিনেমা চালু হয়ে যায়। এবং সেই যে সিনেমাটা চলছে, যে কথোপকথনগুলো হচ্ছে, সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে হচ্ছে না। মনে হচ্ছে দেখবেন কোনো ভয়েসকে যদি এডিট করা হয় ভৌতিকভাবে, সেরকম আওয়াজ হচ্ছে। এটা হয়তো ল্যাপটপের ফল্টও হতে পারে, ল্যাপটপের সমস্যাও হতে পারে। তাই সে সঙ্গে সঙ্গে উঠে, কিন্তু ভয় পেয়েছিল, ভীষণ পরিমাণে ভয় পেয়েছিল, তার সমস্ত শরীর কিন্তু পুরো কেঁপে গিয়েছিল। তখন সে ল্যাপটপটাকে আবার বন্ধ করে, শাটডাউন করে, তারপর আবার শুয়ে পড়ে। কিন্তু না, সেই রাত্রেবেলা তার কিন্তু ঘুম আর আসেনি। এই যে ভয় পেল, তারপরে ঘুম আসতে চায়, সে কিন্তু এখন বুঝতে পারছে যে সমস্যা তেমন কিছু নয়, ভয়ের কিছু না, ল্যাপটপে তো এরকম হতেই পারে সমস্যা, যেহেতু সেকেন্ড হ্যান্ড বলছিল, পুরনো ল্যাপটপ, সমস্যা হতেই পারে। কিন্তু ভয় সে পাচ্ছে, সে তো ভয়টাকে দূর করতে পারছে না। তাই সে কিন্তু শুয়ে আছে, কিন্তু জেগে আছে। আর সেই মুহূর্তেই তার ল্যাপটপের ভিতর থেকে একটা আওয়াজ আসে। সেটা মনে হয় যে কোনো কিছুরই আওয়াজ, কোনো ভয়েস, এবং সেটা কান্নার ভয়েস। কেউ কাঁদছে এবং কোথাও হয়তো কোনো অডিও চলছে বা হয়তো ভিডিও হতে পারে, কিন্তু ল্যাপটপটা এখন বন্ধ। সে অনেক সাহস নিয়ে ল্যাপটপে হাত দেয়, কিন্তু ল্যাপটপ কিন্তু পুরো বন্ধ রয়েছে। কিন্তু তার সত্ত্বেও আওয়াজটা কি করে হচ্ছে? তাহলে কি ল্যাপটপটা খারাপ? এবং যে কানার আওয়াজটা হচ্ছে এটা বিভৎসভাবে, খুব ভয়ঙ্করভাবে। মেয়েটি তখন অনেক সাহস নিয়ে তার ফোনটা নেয়, ফ্ল্যাশ লাইটটা অন করে, সঙ্গে সঙ্গে গিয়েই লাইটটা অন করে, বেড সুইচই রয়েছে, কিন্তু যেখানেও ঘুমোয় হাত দিয়ে সেই বেড সুইচটা পাবে না, একটু উঠতে হবে। সেখান থেকে উঠেও সুইচটা অন করে, ঘরের লাইটটা অন করে। আর অন করার সঙ্গে সঙ্গেই কিন্তু সেই আওয়াজটা পুরো নিমেষের মধ্যে হাওয়া হয়ে যায়। মেয়েটি ল্যাপটপটা খোলে, পাসওয়ার্ড দেয়, তারপর দেখে কোথায় কি আছে, কিন্তু কোথাও কিন্তু কিছু খুঁজে পায় না। এরকম আওয়াজ, কোনো ভয়েস কিন্তু সেই ল্যাপটপের কোথাও নেই। হতেই পারে অন্য কোথাও হয়তো রয়েছে, ও বুঝতে পারছে না। কিন্তু হঠাৎ করে এই আওয়াজটা বা চলবে কেন, এরকম ভয়ঙ্কর আওয়াজ? সে কিন্তু ল্যাপটপটাকে আর নিজের খাটে রাখেনি, কারণ রাখার কি আর সাহস তার থাকে? সে ল্যাপটপটাকে নিয়ে সে তার শোকেসের মধ্যে রেখে দিয়েছে। তারপর নিজের ফোনে হনুমান চালিসা চালিয়ে সেই রাত্রে সে ঘুমোয়, তাও বেশিক্ষণ ঘুম হয়নি। ওদিকে ত্রাস রয়েছে একটা, সকালবেলায় ঘুম থেকে উঠতে হবে তাড়াতাড়ি, 7টার মধ্যে উঠে গেছে। মোটামুটি হয়তো গুনে গুনে 1-1.5 ঘন্টা তার ঘুম হয়েছে। তাহলে ভাবুন তার শরীরটা কতটা পরিমাণে খারাপ লাগার কথা। কিন্তু তবুও সে কাউকে আর বলতে পারছে না। সে ভাবছে, বারবার করে বাড়িতে শরীর খারাপের কথা কি বলা যায়, তারা বা কি ভাববে। কিন্তু পরের দিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পরেই তার কিছুই আর ভালো লাগছে না। মাথা যন্ত্রণা, মাথা ঘোরানো, সমস্ত কিছুই আছে। উপরও তার মনে হচ্ছে সে মাঝে মাঝে পাগল হয়ে যাচ্ছে, এবং সেই রাগ সে কোনো মতে কন্ট্রোল করতে পারছে না। কেউ কিন্তু কোনো খারাপ ব্যবহার তার সঙ্গে এখনো পর্যন্ত করেনি, সেই ঘটনার সময়ের কথা বলছি আর কি, করেনি। তবু তার খুব রাগ হচ্ছে, এতটা রাগ হচ্ছে সে আবার কন্ট্রোলও করছে যে না, কন্ট্রোল আমার এদের সামনে করতে হবে। কিন্তু যখন সে ঘরে আসছে, হাতের কাছে যে জিনিস পাচ্ছে সেটাকে ধরেই না ভেঙে ফেলছে। এরকম করে সেই দিনের মধ্যে সে 2-3টে জিনিস পুরো ভেঙে ফেলেছে। আর এই জিনিস ভাঙার পরেই তার সম্বিত ফেরে, আর সে ভাবে এরকম সে কেন করছে, তার তো কিছুই ভালো লাগছে না, তার পাগল পাগল লাগছে। আর এই কথা আসে তার মাকে ফোন করে কিন্তু জানায়, কারণ সে তার স্বামীকে ফোন করে কিন্তু কথাটা বলতে পারছে না। তখন তার মা বলে যে তুই তো অনেকদিন ঘুমাস না বলছিস, ঠিকমতো ঘুম হয় না, সেই কারণে হয়তো এরকম হতে পারে মা। ঠিক আছে, আজকে নয় তুই একটু বলিস শাশুড়ি মাকে যে মা আজকে একটু ঘুমিও, দেখবি একদিন এক রাতে ভালোভাবে ঘুমোলে সমস্ত কিছুই ঠিক হয়ে যাবে। কিন্তু মেয়েটা শাশুড়ি মাকে না বলতে পারেনি যে মা আজকে একটু তুমি আমার কাছে ঘুমো। সেদিন রাত্রেবেলায়
মেয়েটা না মানে ওদের বাড়ি একটা নিয়ম আছে যে রাত্রেবেলা একসঙ্গে খাওয়া দাওয়ার পরে নিচে মোটামুটি 0.5 ঘন্টা 45 মিনিট একসঙ্গে সবাই বসবে, একটু গল্প করবে, তারপর মানে তার শাশুড়ি মা নিজের রুমে চলে যাবে ঘুমোতে, সেও চলে আসবে, আর তার শ্বশুরমশাই বসে একটু টিভি দেখবে। আর আশেপাশে কিন্তু 2-1 জন আছে যাদের সঙ্গে ওদের খুব ভালো সম্পর্ক, তারাও কিন্তু 10-10:30টার সময় রাত্রেবেলা কিন্তু ওদের বাড়িতে আসে, একটু কথাবার্তা বলে। সেরকম করে নিচে বসে রয়েছে, কিন্তু মেয়েটার না কিছু ভালো লাগছে না। মেয়েটার মনে হচ্ছে মেয়েটার ব্রেনের মধ্যে কেউ একজন আছে, তার শরীরের মধ্যে কেউ একজন আছে, সে তাকে দিয়ে কিছু করানোর চেষ্টা করছে। মাঝে মাঝে সে নিজেকে মারানোর চেষ্টা করছে, কিন্তু নিজের যে রয়েছে আর কি, ও কন্ট্রোল করার চেষ্টা করছে। ও বলছে যে না, এরকম করা যাবে না, আমি কেন সবার সামনে আমার নিজেকে মারবো, সবাই তোমাকে পাগল ভাববে। কিন্তু যখন সে আর কন্ট্রোল করতে পারছে না, সেদিনের কথাটা বলছে, মানে সেই রাত্রেবেলায়, তখন কিন্তু সে উপরে আসে, জানেন। মানে এটা আমি ভৌতিক বলবো না না কি বলবো কিছু বুঝতে পারছি না। ও যখন ঘরের মধ্যে আসে তখন নিজেকে দুটো মেরে নেয়, জানেন, দু গালে দুপাশে সপাটে চড় মারেও, তারপর মনে হয় ওর শান্তি হয়েছে। এইটুকু শুনে আপনারা অনেকেই হয়তো ভাবছেন মেয়েটার মেন্টালি কোনো সমস্যা হয়েছে, কিন্তু না, এর পরে যা ঘটনা ঘটেছে না, আপনারা সত্যি মানে বিশ্বাস করতে বাধ্য হবেন যে সত্যি ওর সঙ্গে কোনো ভৌতিক মানে কাণ্ড ঘটছিল, এবং ওই ল্যাপটপের মধ্যে কিছু একটা ছিল, কিছু একটা তো ছিলই। সেই রাত্রেবেলা মেয়েটি তো বলতে পারিনি কাউকে, কিন্তু সেই রাত্রেবেলায় মেয়েটিকে পুরো জ্বালিয়ে মেরেছে, কারণ সেদিন ছিল শনিবার দিন এবং ভর অমাবস্যা। মেয়েটি জানতো না অমাবস্যা ছিল, কিন্তু জানতো শনিবার। মেয়েটি শোয়ার চেষ্টা করছে, সকাল সকাল ভেবেছে কি আজকে বইটই কিছু পড়বে না, মানে নিচে ওর শ্বশুর ঘুমানোর আগেই ও তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বে। মেয়েটি ঘুমিয়েও পড়েছে, কিন্তু হঠাৎ করে মেয়েটি নিচে পড়ে গেছে পুরো, জানেন, খাটের থেকে। মেয়েটির চুল ধরে কেউ নিচে ফেলে দিয়েছে। মেয়েটি চিৎকার করে উঠেছে, সেই চিৎকার শুনে তার শ্বশুরমশাই উপরে চলে এসেছে। তার শাশুড়ি মা পাশের ঘরে মানে হয়তো ঘুমিয়ে গেছে বা ঘুমোয়নি, সবে শুয়েছে, সেও চলে এসছে। পাশের ঘরে বলতে ওই যে পাশের ঘর তো ফাঁকা, তার পরে ঘরটায় মানে সিঁড়ির পাশে ঘরটায়, সেই ঘর থেকে চলে এসেছে। এসে দেখে মেয়েটি এরকম নিচে পড়ে রয়েছে আর মানে গোঙাচ্ছে, মানে কষ্ট পেয়েছে আর কি। মেয়েটিকে আস্তে আস্তে ধরে উপরে খাটে শোয়ানো হয় এবং জিজ্ঞেস করে কি করে পড়ে গেলে। মেয়েটি বলছে, মা মনে হলো কি আমার চুল ধরে কেউ নিচে আমাকে ফেলে দিল। কিন্তু এই কথা না কেউ বিশ্বাস করেনি। তার শ্বশুরমশাই বিশ্বাস করেন, শাশুড়ি মা বিশ্বাস করেনি, কারণ এই কথা মানে কি নিশ্চয়ই বাড়িতে ভূত আছে এবং ভূতে কাণ্ডটা ঘটিয়েছে। আর যেহেতু তারা মানে তার শ্বশুরমশাই শাশুড়ি মা এত বছর ধরে এই বাড়িতে রয়েছে, মানে তারা তৈরি করেছে বাড়িটাকে, এখানে রয়েছে সেই প্রথম থেকে, কোনোদিনও তো কোনো সমস্যা হয়নি। এই ঘরেও তারা অনেক সময় থেকেছে, কোনো আত্মীয়স্বজন আসলে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তখন তো কোনো সমস্যা হয়নি। এর আগেও তো অনেকে থেকেছে এই ঘরে, তাদেরও তো কোনো সমস্যা হয়নি। তাহলে ও কেন বলছে? এরকম করে কিন্তু প্রায় 2-3 দিন, হ্যাঁ প্রায় 2-3 দিন মেয়েটাকে পুরো জ্বালিয়ে মেরেছে, এবং মেয়েটা পুরো পাগলের মতো হয়ে গেছে এই 2-3 দিনের মধ্যে। কারণ সেই রাত্রেবেলায় কিন্তু মেয়েটির শাশুড়ি মা তার সঙ্গে ঘুমিয়েছিল, কারণ তাকে রেখে আর যায়নি। সেই রাত্রেবেলায় মেয়েটি বহুবার ঘুম থেকে উঠেছে আর বারবার করে বলছে কেউ মা আসছে আমার কাছে, কিছু বলার চেষ্টা করছে, বারবার করে বলছে তুই চলে যাবি আমি থাকবো, তুই চলে যাবি আমি থাকবো, এরকম বহুবার করে বলছে। কিন্তু মেয়েটির কথা না কেউ বিশ্বাস করছে না। মেয়েটা বুঝতে পেরেছিল কেউ বিশ্বাস করে না, বিশ্বাস না করারই কথা, কেন কেউ বিশ্বাস করতে যাবে এরকম আজগুবি কথা। কিন্তু মেয়েটি বলছে, জানো আমি বহুবার শুনতে পেয়েছি, আমার কানের কাছে কেউ ফিসফিস করে বলছে যে তুই এখান থেকে চলে যা, আমি এখানে থাকবো, তুই এখান থেকে চলে যা। এমনকি একবার মেয়েটি বলতে বাধ্য হয়েছে যে মা ওই শোকেসের ভিতর থেকে কোনো আওয়াজ আসছে, তুমি শুনতে পাচ্ছ কোনো কান্নার আওয়াজ ওই ল্যাপটপের ভিতর থেকে। সে সময় কিন্তু লাইটটা অফ ছিল, মানে নিজে ঘুম থেকে উঠে মানে সোজা হয়ে বসে শাশুড়ি মাকে বলছে। শাশুড়ি মা বলছে কই আমি তো আওয়াজ পাচ্ছি না। বলছে মা আমি এখনও আওয়াজ পাচ্ছি, তুমি শুনতে পাচ্ছ না? সেই মুহূর্তে মেয়েটি লাইটটা অন করে, কিন্তু তখনই আওয়াজটা পুরো নিমেষের মধ্যে হাওয়া হয়ে যায়। এদিকে শাশুড়ি মা কিন্তু আগেও শুনতে পায়নি, এখনও পাচ্ছে না। তার শাশুড়ি মা কিন্তু বুঝতে পারছে নিশ্চয়ই ওর কোনো সমস্যা হচ্ছে, ও পাগল হয়ে গেছে, এটাই সে ভাবছে। তারপরে প্রায় 2-3 দিন দিনের বেলাতে সে নিজে পাগল মতো ভাব করছে, সবাইকে উল্টোপাল্টা কথা বলছে, এমনকি সে তার স্বামীর সঙ্গেও ঠিকমতো কথা বলছে না, ঝগড়া করছে। তার স্বামীকে কিন্তু ফোন করে শাশুড়ি মা সমস্ত কথাই বলেছে যে এরকম এরকম সমস্যা হয়েছে, তুই বাড়িতে আয়, কিছু একটা মানে করার ব্যবস্থা কর, কিছু একটা হয়েছে, হয়তো ওর মেন্টালি কোনো সমস্যা হচ্ছে, একটু সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে। এরকম পর 2-3 দিন অনেক সমস্যা ঘটে যাচ্ছে, এমনকি মেয়েটা এখন ঠিকমতো খাচ্ছে না, দাচ্ছে না, কিচ্ছু করছে না। আর মাঝখানে এমন একটা ঘটনা ঘটেছে যে সবাই পুরো অবাক হয়ে গেছে,
এবং সেই দিনই মেয়েটিকে বিশ্বাস করতে সকলে বাধ্য হয়েছে। কারণ এর আগে তো সবাই, মানে বাড়ির যারা আর কি শ্বশুর আছে, শাশুড়ি আছে, এমনকি তাদের দূর সম্পর্কের আত্মীয়রা আছে যারা একটু দূরে দূরে থাকে, মানে একই জায়গায় কিন্তু একটু ডিস্টেন্সে থাকে, তারা সবাই ভেবেছে তাদের নতুন বৌমা পাগল হয়ে গেছে, তার মেন্টালি সমস্যা আছে। কিন্তু সেই দিন যা ঘটেছিল সবাই বিশ্বাস করতে বাধ্য হয়েছিল। মেয়েটির যেখানে রুম আর কি, সেটা না একটু রাস্তার পাশে, না মেন রোড বলবো না, মোটামুটি সেখান থেকে টোটো যেতে পারে, একটা মাত্র টোটো যাবে, ইঞ্জিন ভ্যান যাবে, সাইকেল যাবে, এইটুকুই রাস্তা। কিন্তু টোটো গেলে তার পাশ থেকে কেউ আর হাঁটতে পারবে না। তাহলে বুঝতে পারছি কতটা পরিমাণে রাস্তা। তার অপোজিটেই একটা দোতলা বাড়ি রয়েছে এবং তাদের জানলা আর মেয়েটির ঘরের জানলা পুরো সোজা। কিন্তু ওই যে যাদের অপোজিটে বাড়ি রয়েছে, ওরা কিন্তু ওদের জানলা সব সময় বন্ধ রাখে, কখনো কিন্তু খোলে না। মোদ্দা কথা, মেয়েটি এতদিন আসার পরে একদিনও ওই জানলা খোলা দেখেনি। আর মেয়েটি ভাবে যে ওই ঘরে হয়তো কেউ থাকে না, হয়তো অন্য কোনো ঘরে থাকতে পারে। যেহেতু ওই বাড়িতে শুধুমাত্র একটা মেয়েই থাকে আর তার মা, তার বাবা কিন্তু অন্য জায়গায় থাকে কর্মসূত্রে। কিন্তু সেই দিন মেয়েটি নিজের ঘরে শুয়ে রয়েছে, তখনই কটা বাজে, 11:30 মতো বাজে। কারণ মেয়েটি এখন ঠিকমতো খায় না, মাঝে মাঝে শাশুড়ি মা আসে একটু জোর করে খাইয়ে দিয়ে যায়, তবুও ঠিকমতো খায় না। বাড়ি থেকে মেয়েটি কিন্তু বাবা মা সবাই এসছে, মামি এসে দেখা করতে। তারা কিন্তু মাঝখানে একবার একটা কথা বলেছিল মেয়েটির শাশুড়ি মাকে যে, দিদি ভাই আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমার মনে হচ্ছে মেয়েটির উপরে কিছু ভর করেছে, একটু নিয়ে যাবেন কোথাও, আমি যোগাযোগ করার ব্যবস্থা করব। কিন্তু সেই সময় কিন্তু সত্যিই মেয়েটির শাশুড়িমা একটু খারাপ ব্যবহার করেছিল মেয়েটির মায়ের সঙ্গে, যে আপনারা সত্যি কুসংস্কারে বিশ্বাসী, আপনার মেয়েও পাগল হয়ে যাচ্ছে, খুবই খারাপ কথা বলেছিল যে আপনার মেয়ে তো পাগল, আপনারা হয়তো মেয়ের মধ্যে এইসব ঢুকিয়েছেন, এখনকার যুগে এইসব কেউ বিশ্বাস করে, আপনারাই ওর মনের মধ্যে এইসব কুসংস্কার ঢুকিয়েছেন, ও ভয় পাচ্ছে, আমার ছেলেটার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। মেয়েটির মা, মেয়েটির বাবা, মেয়েটির মামি, দিদা সবাই কিন্তু অনেক কষ্ট পেয়ে সেখান থেকে চলে গিয়েছিল। কিন্তু মেয়েটির শাশুড়ি মা বলেছিল, চিন্তা করবেন না, আমার ছেলে বাড়ি আসছে, ওকে সাইকিয়াট্রিস্ট দেখাবো, সুস্থ হয়ে যাবে, আমি ওকে সরাবো না, ওকে এখান থেকে কোথাও পাঠাবো না, ও আমার বৌমা আমার কাছেই থাকবে। কিন্তু সেই দিন মেয়েটি 11:30টার সময় শুয়ে রয়েছে, হঠাৎ করে মেয়েটি না উঠে বসে। মেয়েটি বলছে, আমি কিন্তু উঠে বসতে চাইনি, মনে হচ্ছে আমাকে কেউ উঠে বসিয়েছে। এবং সেই দিন কিন্তু ছিল মঙ্গলবার দিন, আর মেয়েটির সেই দিনই সকালবেলায় হয়েছিল পিরিয়ডস। এবং এতটাই পরিমাণে পিরিয়ডস তার হচ্ছে, এতটাই পরিমাণে ব্লিডিং হচ্ছে, এর আগে কিন্তু কখনো হয়নি, কখনো না। আর সেই মুহূর্তে মেয়েটিকে বলছে, বিশ্বাস করবে না, আমাকে পুরো উপরে উঠিয়ে দিয়েছে, পুরো উপরে, আমি নিচে ছিলাম না, কোনো বিছানায় ছিলাম না, আমাকে পুরো উপরে ওঠানো, আমি কাউকে ডাকতে পারছি না, কিচ্ছু করতে পারছি না। অনেকটা সময় আমি পুরো হাত পা বেঁকে যাচ্ছে, আমার ভয়ঙ্করের মতো আমি করছিলাম, আমি বুঝতে পারছিলাম যে কি হচ্ছে আমার সঙ্গে, আমি কাউকে বোঝাতেও পারছিলাম না। কিন্তু সেই মুহূর্তে হঠাৎ করে আমি শুনতে পেলাম যে কেউ একজন ছুটে আসছে সিঁড়ি দিয়ে, এবং কেউ একজন নয়, অনেকজনই, প্রায় 2-3 জন তো হবেই। এবং তার কিছুক্ষণের মধ্যে ঘরে এসে পৌঁছয় মেয়েটির শাশুড়ি মা এবং সেই পাশের বাড়ির সেই মেয়েটি এবং মেয়েটির মা। কারণ তার শ্বশুর মশাই তখন ছিল অফিসে, মঙ্গলবার যেহেতু ছিল। আর তারা ঘরে আসার সঙ্গে সঙ্গে মেয়েটি পড়ে যায়, আর মেয়েটির শাশুড়ি মা মেয়েটির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। সে সময় নাকি মেয়েটি পুরো অজ্ঞান হয়ে যায়, এবং সেই মুহূর্তে মেয়েটির মা, মেয়েটির শাশুড়ি মা কিছু বুঝতে পারে না। ফোন করে তার হাজবেন্ডকে, মেয়েটির বাড়ির সকলকেই ফোন করে, মেয়েটির মা বাবাকে ফোন করে, মেয়েটির মামিকেও ফোন করে, এবং তারা 2-2.5 ঘন্টার মধ্যেই সেই বাড়িতে চলে আসে। মেয়েটির জ্ঞান ফেরানো হয়, কিন্তু সে ঠিকমতো কথাই বলতে পারছে না, মনে হচ্ছে সে হয়তো কিছুক্ষণের মধ্যে মারাই যাবে, এতটা পরিমাণে তার শরীরটা অসুস্থ, এতটা পরিমাণে। সেই মুহূর্তে ওকে ডাক্তার কাছে নিয়ে যেতে হয়েছিল, অন্য কোথাও যাওয়ার আর কোনো রাস্তা ছিল না, যে কোনো তান্ত্রিকের কাছে যাবে। এতটা শরীর খারাপ, তার পুরো ভেঙে গেছে, শরীর পুরো ভেঙে গেছে, কোনো মতে তার শরীর ঠিক হচ্ছে না। ডাক্তারের কাছে নিয়ে যায়, কিন্তু কোনো ডাক্তার কিছু করতে পারে না। প্রায় 1.5 দিনের মতো সে একটা হসপিটালে ভর্তি ছিল। কিন্তু সেই মুহূর্তে মেয়েটির মা বলে, দিদি ভাই এইবার অন্তত আমাকে একটু কোথাও যেতে দিন, আমার মনে হচ্ছে মেয়েটা সত্যি মারা যাবে, ওকে অন্য কোথাও নিয়ে গেলেও পুরোপুরি সুস্থ হয়ে যাবে। সেই মুহূর্তে মেয়েটির শাশুড়ি মা বলে, আমিও আপনার সঙ্গে যাব, এখানে তো সকলেই আছে। আর মেয়েটি কিন্তু হাজব্যান্ডও চলে এসেছিল, সেই কথা শুনে দিনের দিনই চলে এসেছিল। আসার পরে মেয়েটির শাশুড়ি মা কিন্তু সমস্ত কিছুই বলে, আর তারপর একজনকে আনা হয় এবং সে বলে মেয়েটিকে বাড়িতে নিয়ে আসো। বরণ সই দিয়ে কিন্তু মেয়েটাকে আনা হয় বাড়িতে, এবং তাকে দেখার পরে বলা হয়, একে তো পুরো শেষ করে দিয়েছে, আর একটু দেরি হলে একে তো বাঁচানো যেত না। আর সে বলে,
কিছু একটা মাধ্যম এখানে রয়েছে, যে মাধ্যম থেকে ওর মধ্যে এটা প্রবেশ করেছে এবং সে থাকতে চাইছে না ওর মধ্যে, সে ওকে দূরে সরাতে চাইছে এবং এখানে সে অতৃপ্ত আত্মা হয়ে থাকতে চাইছে। তখন সে বলে, সেই মেয়েটির ঘরে আমাকে নিয়ে চলো। মেয়েটির শাশুড়ি মা শ্বশুর মেয়েটির ঘরে নিয়ে যায় এবং সে সাথে করে কিছু একটা নিয়ে এসেছিল, সেটা দিয়েই বলে, ওই যে শোকেস রয়েছে ওটা খোলো। ওটা খোলার পরেই দেখতে পায় একটা ল্যাপটপ। সেই ল্যাপটপটাকে সে বের করে আর বলে, এই ল্যাপটপটা কোথা থেকে আসলো, ল্যাপটপটা কার? কেউ ল্যাপটপটাকে ওখানেই ছেড়ে দিন, কিছু ধরতে হবে না, ওটাকে আমি নিয়ে যাচ্ছি। উনি কিন্তু ল্যাপটপটাকে খালি হাতে ধরলেন না, কিছু একটা নিলেন এবং সেটা দিয়ে ল্যাপটপটাকে ধরে নিচে নিয়ে গেলেন আর তারপর বললেন, এই ল্যাপটপ তো সুবিধার নয়, এই ল্যাপটপের মধ্যে কিছু জড়িয়ে আছে। কার ল্যাপটপ এটা? তখন কিন্তু সেইখানে মেয়েটির মামিও ছিল। মেয়েটির মামি বলে যে ল্যাপটপটা আমার হাজবেন্ডের। বলছে হাজবেন্ড কিনেছিল নাকি নাকি কোথা থেকে পেয়েছে? বলছে না, এই ব্যাপার, ওর একটা বন্ধু ওকে দিয়েছে। বলছে তুই দেখ, ও টাকা পয়সা নেয়নি, এমনি। বলছে এই ল্যাপটপ তো মানে ভয়াবহ, এই ল্যাপটপ ভৌতিক, এক্ষুনি তাকে ফোন করো, আমার জানা দরকার ল্যাপটপটার সমস্যা কোথায় আর ল্যাপটপটা অ্যাকচুয়ালি কার ছিল। সেই মুহূর্তেই ফোন করে মেয়েটির মামি মেয়েটির মামাকে এবং খুব কান্নাকাটি করে। সে তো জানেও মেয়েটির মামা যে এরকম তার ভাগ্নির শরীর খারাপ। তাকে ফোন করার পর সে বলে যে এরকম এরকম ব্যাপার, এক্ষুনি জানতে হবে। মেয়েটির মামা খুব রেগে যায়, প্রচুর পরিমাণে রেগে যায় এবং তার সঙ্গে যে কাজ করে তার একটা বন্ধু, মানে যে আর কি ল্যাপটপটা দিয়েছে, ওকে ধরে কলার চেপেই ধরে আর জিজ্ঞেস করে, কি হয়েছিল বল, ল্যাপটপটা কেন আমাকে দিয়েছি, ল্যাপটপটা কি সমস্যা আছে? তখন সে বলে, মানে প্রথমে বলতে চায়নি, তারপরে অনেক জোর করার পরে মানে তার মামাও কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছিল যে আমার ভাগ্নির খুব শরীর খারাপ, এই ব্যাপার তোর বলতেই হবে। তখন মেয়েটির মানে সেই মামার বন্ধু এরকম বলে, ল্যাপটপটা আসলে আমার বোনের, আমার বোন আত্মহত্যা করে এবং ওই ল্যাপটপ নিয়ে সবসময় ও থাকতো, সব সময় ল্যাপটপ নিয়েই থাকতো এবং ওর সঙ্গে যার সম্পর্ক ছিল তার সাথে ব্রেকআপ হয়ে যায়, আমার বোনকে ঠকায়, তারপর বোন আমার আত্মহত্যা করে এবং যখন সে আত্মহত্যা করে ল্যাপটপটা ওর সঙ্গেই ছিল, বিষ খেয়েছিল এবং সেই সময় বিষ খাওয়া অবস্থায় ল্যাপটপে অনেক কিছু কাজ করছিল, কিছু লিখেছিল। কারণ যখন তার ব্রেকআপ হয় সে খুব পাগলামি করছিল বলে আমরা ফোনটা নিয়েছিলাম ওর, আর ওর হোয়াটসঅ্যাপটা ল্যাপটপে কানেক্ট করা ছিল, সেই ল্যাপটপ থেকে ওর যে বয়ফ্রেন্ড তাকে মেসেজও করেছিল আর সেই সময় ও মারা যায়। আর তারপর থেকে কিন্তু বাড়িতে কোনো কিছু ঠিক থাকতো না, ওই ল্যাপটপটার জন্য আমার বউয়েরও অনেক সমস্যা হচ্ছিল, আমার মেয়ের অনেক সমস্যা হচ্ছিল। ল্যাপটপটাকে অন্য জায়গায় রেখে এসেছিলাম, কিন্তু তারপরও ল্যাপটপ না বাড়ি চলে আসতো, আমি কী কারণে আসতো কিছুই বুঝতাম না। তারপরে একজন আমাকে পরামর্শ দেয় ল্যাপটপটা অন্য কারোর কাছে দিয়ে দিতে, তাহলে ঝামেলা মিটে যাবে। তারপর তো তোকে ল্যাপটপটা দিয়ে দিলাম। আর সেই সব কথা শুনে কিন্তু মেয়েটির মামিও মেয়েটির মামাকে বলে যে একদম ঠিক বলছে, তুমি জানো ওই ল্যাপটপ আনার পর থেকে আমারও কিছু ভালো লাগতো না, কিচ্ছু না। মাঝে মাঝে আমি ওরকম আওয়াজ পেতাম, আমি ভাবতাম যে হয়তো আশেপাশের কোনো আওয়াজ হবে, আমি ভুল ভাবছি। যেহেতু আমি খুব সাহসী মানুষ, হ্যাঁ মেয়েটির মামি কিন্তু খুব খুব সাহসী, মানে এতটা সাহসী হয়তো মেয়েটি বলছে আমি কোনোদিনও দেখিনি, এতটাই পরিমাণে আমার মামি সাহসী, কিন্তু তবুও কিন্তু সেরকম আওয়াজ পেত। আর ওই যে মেয়েটির ভাই বলতো যে সে ভয় পায়, রাত্রে ঘুমোতে পারে না, তাহলে নিশ্চয়ই কোনো সমস্যা হতে পারে। আর এই যে মেয়েটির সাথে এরকম হলো, মানে যে মেয়েটি ঘটনাটা পাঠিয়েছে সেই মেয়েটির সঙ্গে, হতে পারে মেয়েটির রাশি দুর্বল ছিল বা মেয়েটি নিজে দুর্বল ছিল, সেই কারণে তাকে এরকম জাকিয়ে ধরতে পেরেছে বা তাকে মারার চেষ্টা করেছে। তো সেই সময় সেই তান্ত্রিক বলে যে আবার ফোন করো সেই ছেলেটির কাছে এবং জিজ্ঞেস করো মেয়েটির গোত্র কি, মেয়েটির নাম কি, তারপর আমি ব্যবস্থা করছি। সমস্ত কিছু জানার পরে এই তান্ত্রিক এই বাড়িতে বসেই সেই ল্যাপটপটাকে নিয়েই যজ্ঞ করে এবং অনেক কিছু করার পরে কিন্তু মেয়েটিকে সুস্থ করা হয়। না, সুস্থ সে সঙ্গে সঙ্গে হয়নি, অনেক অনেক টাইম লেগেছিল। তখন কিন্তু তান্ত্রিকও বলে ল্যাপটপের মধ্যে আর কিছু নেই, মানে আর কোনো সমস্যা নেই, কিন্তু তবুও তোমার রাখতে চাইলে রাখো আর ফেলে দিতে চাইলে ফেলে দিতে পারো। কিন্তু মেয়েটির শ্বশুর মশাই কোনো মতে যে ল্যাপটপকে বাড়ি রাখবে না, সে সেই ল্যাপটপকে নিয়ে অন্য অনেক দূরে কোথাও ফেলে রেখে এসেছিল। আর তারপরে প্রায় অন্তত 1-1.5 মাস লেগেছিল মেয়েটি সুস্থ হতে। আর এখন সে কিন্তু পুরোপুরি সুস্থ, ভালো আছে। আর সেই তান্ত্রিক কিন্তু মেয়েটির হাতে একটা তাবিজও বেঁধে দিয়েছিল, শুধুমাত্র তার ভয়টাকে দূর করানোর জন্য। যেহেতু যে বরাবরই সে ভয় পায় না, তখন তান্ত্রিক বলল যে এইটা পড়লে তুমি আর ভয় পাবে না, তোমার মধ্যে কিন্তু অনেক সাহস সঞ্চার করবে। মেয়েটি বলল এটা একদম ঠিক কথা। ওটার পরেই কিন্তু আমি অনেক সাহসী হয়ে উঠেছি এবং নিজে থেকেই আমি বলি যে কোথাও কিছু নেই, কিছু হবে না আমার, আমি একদম ঠিক আছি, আমি অনেক সাহসী। আর এটা ভাবার পরেই কিন্তু আমার মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি নিজে থেকেই এসে গেছে।
তো এই ছিল আজকের ঘটনা। আপনাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, এরকম ধরনের কোনো ঘটনা যদি আপনাদের সাথে ঘটে থাকে, যেটা অলৌকিক হোক, অতিজাগতিক হোক, দৈবিক, ঐশ্বরিক, ভৌতিক, যে কোনো ধরনের ঘটনা, আপনারা কিন্তু আমাকে নির্দ্বিধায় মেল করে পাঠাতে পারেন। আমার মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে কিন্তু আমাকে মেল করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আসবো এরকম কোনো ঘটনা নিয়ে।